অপহরণ করে, ধর্ষণ করে ধর্মান্তকরণ, 2 লক্ষ মানুষের নৃশংস হত্যা। তারা ট্যাক্স চাপিয়েছিলেন অমুসলমানদের উপর। বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে জীবনযাপন করেছে। সদ্গুরু, আপনাকে ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কিছু প্রশ্ন করতে চাই। আমরা দেখছি যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। আমরা বাংলাদেশের অবস্থাটাও দেখতে পাচ্ছি। বাংলাদেশের অবস্থাটা যুদ্ধ নয়, ওখানে অন্য পরিস্থিতি। এটা অভ্যুত্থান। কিন্তু দেখুন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হিন্দুরাই আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি দেখছি, জানেন তো, পুরো যে ন্যারেটিভটা, কথাবার্তার সুরটাই দিন দিন আরো রুক্ষ আর হিংসাত্মক হয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখছেন আপনি? How do you see this going forward? কথাবার্তায় রুক্ষতা, হিংস্র ভাব নিঃসন্দেহেই বাড়ছে। আজকাল কটূক্তি শেষ কথা। সভ্যতা, নম্রতার জায়গায় আজ কড়া কটূক্তি। তো এই কারণেই দেশে এবং বিশ্বে থাকা সমস্ত বোধসম্পন্ন মানুষদের দায়িত্বটা আরও বেড়ে যায়। তাদের উচিত এই আলোচনায় যতটা সম্ভব মার্জিত ভাব আনা, যতটা সম্ভব। কারণ কিছু ঘটনায় সভ্যতার কিছুই নেই। সভ্যতা, ভদ্রতা মানে কিছুর আড়ালে লুকোনো নয়। ভদ্রতা মানে যা বলার আপনার সামনেই বলি, কিন্তু আপনাকে গালমন্দ না করে, আপনার প্রতি হিংসাত্মক না হই, আপনাকে যা বলতে চাই তাই বলছি। আজকাল কিছু মানুষ কথায় কথায় বলেন গোটা দেশ জ্বালিয়ে দেব। এইসব আবার কি? দেখুন, বাংলাদেশ আজকের সমস্যা নয়। এমনকি স্বাধীনতার আগেও 1946-এ ওখানে যা হয়েছিল তা অতি দুর্বিষহ। কেমন? ডকুমেন্টেড তথ্য সংগ্রহ তখনকার দিনে ভালো ছিল না। 20,000-এর বেশি ধর্ষণের রেকর্ড রয়েছে। অপহরণ করে, ধর্ষণ করে ধর্ম পরিবর্তন 20,000 জনের। 60,000-এরও বেশি মানুষ পালিয়ে আসেন, আসাম হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে ইত্যাদি। তারপরে এলো 1972। 1947 থেকে 72 পর্যন্ত প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তারা ট্যাক্স চাপিয়েছিলেন মুসলিম না হওয়ার জন্যে, কিন্তু তারা গণতন্ত্র মানে হওয়ার কথা ছিল অন্তত। আর আমরা এই নিয়ে নীরব ছিলাম। আমরা ভাবলাম এতে আমাদের করণীয় কিছুই নেই, এটা ওদের সমস্যা। কিন্তু তারপর ওদের হাতে ছেড়ে সমাধান হলো না, পরিস্থিতির অবনতি হলো। ওই 71-72 সালে ডকুমেন্টেড ধর্ষণের সংখ্যা ছিল 1,20,000। 2 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা। আর 60 লক্ষ মানুষ সীমা পেরিয়ে ভারতে আসেন। তো এইভাবেই 22% কমে আজ 8% হয়েছে। আর কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রতিদিন 630 জন হিন্দু বর্ডার টপকায়। তার মানে 1 বছরে প্রায় 2.5 লক্ষ মানুষ বর্ডার পার হয় প্রতি বছর। তো এটা হয়ে চলেছে। 1947 সালের আগে যা হয়েছে তা আপনার হাতে নেই। যা হয়েছিল হয়েছিল, সেসব বদলাতে পারবো না। এমনকি 47 থেকে 72-এর মধ্যেও সেটাও ধরে নিলাম কিছু করার ছিল না, কিন্তু আসলে কিছু করা যেত। 72-এ সম্পূর্ণ অরাজক পরিস্থিতি হলে আমরা হস্তক্ষেপ করি, তারপর সেই সব তখন হলো। কিন্তু আমরা সব সময় অর্ধেক কাজ করে এসেছি। পরিস্থিতির বাস্তবটা ছিল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। যখন আপনি দেখেন, ধরা যাক আজ থেকে 100 বছর পর যদি ফিরে দেখেন, দেখা যাবে ভারতকে 3টে টুকরো করা হলো। 2টো নয়, 3টে। এই 3টে টুকরোর মধ্যে দেশ ভাগ হওয়াটা কিন্তু ভালো হয়নি, প্রক্রিয়াটা কাজে লাগেনি। যখন সেটা কাজে লাগেনি, তখন আমাদের আবার এক হয়ে যাওয়া উচিত ছিল। যারা অটোনমি, স্বায়ত্তশাসন চায় ইত্যাদি কিছু একটা ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু সেটা না করে সেই দেশকে স্বাধীন করে আমরা একা ছেড়ে দিলাম, যেন সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর আমরা ভেবেছিলাম আমাদের মহান মুজিবুর রহমানকে চিরকাল পুজো করা হবে, যেভাবে আমরা আমাদের দেশের জনককে পুজো করি। কিন্তু সত্যটা তা নয়। কি হলো না, তাকে গুপ্ত হত্যা করা হলো। আর কয়েক মিনিট দেরি হলেই তার মেয়েকেও অত্যাচার করে মারা হতো। ঠিক, উনি কোনো মতে পালিয়েছিলেন, নয়তো জনসমক্ষে অত্যাচার করেই মারা হতো। মাত্র 20 মিনিট দেরি হলেই খেলা শেষ হয়ে যেত। হ্যাঁ, আর আমি তো বলবো 72 থেকে 2024 পর্যন্ত মিডিয়াও আমাদের সঙ্গে অত্যন্ত অবিচার করেছে। কারণ তারা কখনোই, দেখুন, এই সমস্ত কিছু বাংলাদেশে হচ্ছে, এই পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আমেরিকায়। একটা টু শব্দ নেই।
পশ্চিমী কোনো মিডিয়ায় একটাও শব্দ লেখেনি। বুঝতে পারছেন? একমাত্র যিনি সরব হয়েছিলেন তিনি হলেন আজকে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন। এটা বাদে একটা প্রধান খবর চ্যানেলও কিচ্ছু বলেনি যে বাংলাদেশে এইরকম হচ্ছে। একইভাবে ৭২ থেকে ২০২৪ পর্যন্ত যা অনবরত হয়ে এসেছে, আমাদের মিডিয়াও কোনো খবর করেনি। শুধু এখন যখন মাত্রা ছাড়িয়ে গেছে আর সরকারের বদল হচ্ছে, তখন আমরা খবরে দেখাচ্ছি। না হলে আমি বলছি, আমিও জানতে পেতাম না কি কি হয়েছে। এখন আমি ইতিহাস ঘেঁটে দেখছি আমাদেরই জীবদ্দশায় কিনা এই এত কিছু হয়েছে, আর কোনো হেলদোল নেই। তারা আতঙ্কে বেঁচেছে গত ৭০ বছর ধরে। বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে জীবন কাটিয়েছেন। পশ্চিমী পাকিস্তানে গত ৭০ বছরে যা হয়েছে তা বাংলাদেশের থেকে অন্তত ভালো। তো আমরা এইসব ব্যাপার ঘটতে দিয়েছি, আর আমরা ভাবি সব আপনা থেকেই ঠিক হয়ে যাবে। দেখুন, আপনা থেকে কিছুই ঠিক হয় না, বরং সমস্যা সয়ে বাঁচতে শিখে যান, এই যা। কিন্তু ওই পরিস্থিতিতে যারা থাকে তারা রোজ অনবরত আতঙ্কে বাঁচছেন। এই যে ৫ই অগস্ট থেকে ২০শে অগস্ট, এই সময় ২০১০টা এরকম হিংসের ঘটনা ঘটেছে। মন্দির জ্বালানো, বাড়িঘর জ্বালানো, ধর্ষণ, হত্যা, এইসব। আমরা কিভাবে বসে বসে এইরকম ঘটতে দিতে পারি? আমাদের ঠিক পাশেই। আর একটা দেশ যাকে আপনি স্বাধীন করেছেন, তাদের কোথায় কৃতজ্ঞ থাকার কথা, উল্টে তারা ইতিহাস পাল্টে দিচ্ছেন। একেবারে অবাধে আমাদের চোখের সামনে ইতিহাসকে বিকৃত করছেন। না, আমার মনে হয় এর জন্য আরও স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ দরকার। এর সমাধানটা শুধুমাত্র এই কি বলা যায়, মানে Diplomacy. দেখুন, ডিপ্লোমেসির দরকার সব সময়। আপনি কারোর সঙ্গেই যুদ্ধ করতে চান না, কিন্তু কখনো কখনো অ্যাকশনেরও দরকার। অ্যাকশন মানে কিন্তু আমি শুধু মিলিটারি অ্যাকশনের কথা বলছি না। অ্যাকশন দরকার, যে পথেই হোক। এই সমস্যাটার একটা সুরাহা হওয়া দরকার।